ইতিহাসের সন্ধান মানেই বইয়ের পাতা নয়, কখনো কখনো ইতিহাস ধরা দেয় রেল লাইনের ধারে, নদীর হাওয়ায়, অচেনা এক স্টেশনের নাম ফলকে। আজকের গন্তব্য মুর্শিদাবাদ জেলার উত্তর প্রান্তের এক ঐতিহাসিক জনপদ লালগোলা। সকাল 11টায় আমি রওনা দিলাম বহরমপুর থেকে। এবার আর বাইক নয়, ট্রেন। টিকিট কেটে কিছুক্ষণ বসে থাকলাম কাশিমবাজার স্টেশনে। কিছুক্ষণ পরেই এসে গেল সকাল 11:44 রানাঘাট লালগোলা। ফাঁকা ট্রেন, তাই সিট পেতে অসুবিধা হলো না। জানলার ধারে বসে দেখতে লাগলাম বাইরের দৃশ্য। মুর্শিদাবাদে এতদিন আছি, কিন্তু এই দিকে কখনো আসা হয়নি। শিয়ালদা থেকে শুরু হয়ে এই রেলপথ সোজা চলে গেছে লালগোলা পর্যন্ত। হ্যাঁ, লালগোলাতেই শেষ এই রেলপথ। বহুদিনের ইচ্ছা ছিল এই রেলপথের শেষটা দেখব। আজ হয়তো সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। ধীরে ধীরে আমার ট্রেন চলল উত্তরের দিকে। পাশ দিয়ে ভেসে যেতে লাগলো গ্রাম, মাঠ, নদী আর সময়। পূর্বের কথা মতো জিয়াগঞ্জ স্টেশনে আমার ভ্রমণ সঙ্গী পরীক্ষিত বাবুর এই ট্রেনে ওঠার কথা। জিয়াগঞ্জ পৌঁছাতেই পরীক্ষিত বাবুর ফোন এলো, তিনি উঠে পড়েছেন, তবে অন্য কামরায়। আমার কামরাটি তিনি বুঝতে পারেননি। যাই হোক, ট্রেন এগিয়ে চলল তার নিজস্ব গতিতে। জানলা দিয়ে এক এক করে চলে যেতে দেখলাম কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, সুবর্ণমৃগী, ভগবানগোলা, পীরতলা, কৃষ্ণপুর। অবশেষে ট্রেন থামল লালগোলা স্টেশন। আমার আজকের স্বপ্ন সেই লালগোলা। ট্রেন থেকে নেমেই পরীক্ষিত বাবুর জন্য একটু অপেক্ষা করতেই দেখা হয়ে গেল পরীক্ষিত বাবুর সাথে। আমরা স্টেশনের বাইরে পা রাখতেই যেন একটা আলাদা অনুভূতি, নদী ঘেরা সীমান্ত জনপদের গন্ধ। একটা টোটো নিলাম। জনপ্রতি মাত্র 10 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য লালগোলা রাজবাড়ি। ফাইনালি রাজবাড়ি চলে এলাম। আর পরীক্ষিত বাবু এবারে সফর সঙ্গী। আর সামনেই রয়েছে রাজবাড়ি, আমরা যাব। আর মুক্ত জেলখানাটা আছে মনে হয়, মুক্ত জেলখানা, রাজবাড়ি, যা যা আছে চলুন দেখবো আর শুনবো এখানকার ইতিহাস। চোখের সামনে দাঁড়িয়ে এক সময়কার রাজকীয় ইতিহাসের নীরব সাক্ষী। ভগ্ন, নীরব কিন্তু গম্ভীর এই রাজবাড়ি আজ এটি কারাগারের অধীনে, কিন্তু একসময় এখানেই লালগোলার রাজারা নির্ধারণ করতেন ভাগ্য ও শাসন। এই রাজবাড়ির ইট পাথরের আড়ালেই লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। বন্ধুরা, এই রাজবাড়ির ইতিহাস শোনার আগে আসুন জেনে নিই এই মুক্ত সংশোধনাগার সম্পর্কে কিছু কথা। এই সংশোধনাগারের ইতিহাস শুরু হয় বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের হাত ধরে। ব্যক্তিগত উদ্যোগে তিনি লালগোলার রাজবাড়ির একাংশ ও সংলগ্ন এলাকা সরকারি প্রয়োজনে কিনে নেন। সেই সময়ে এখানে গড়ে ওঠে একটি মহিলা উন্মাদাগার, যা আজও প্রবীণদের কাছে পরিচিত মেন্টাল হাসপাতাল নামেই। সময় বদলায়, আর সেই উন্মাদাগারই একদিন রূপ নেয় এক অনন্য সংশোধনাগারের, লালগোলা মুক্ত সংশোধনাগার। 1987 সালের 31শে জানুয়ারি তৎকালীন কারামন্ত্রী যতীন চক্রবর্তী মহাশয় এই সংশোধনাগারের উদ্বোধন করেন। মাত্র 11 জন বন্দী নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা, কিন্তু ভাবনাটা ছিল বহু দূরদর্শী। যে কেউ বন্দী হলেই এই মুক্ত সংশোধনাগারে আসতে পারবে না। সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বা দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদেরই এই সুযোগ দেওয়া হয়। তাদের আচার আচরণ, মানসিক অবস্থা, অতীত ইতিহাস এবং নিয়ম মেনে চলার সক্ষমতা সবকিছু খুঁটিয়ে বিচার করা হয়। এই নির্বাচন করে সরকার নিযুক্ত একটি বোর্ডের অনুমোদন পেলেই বন্দীরা মুক্ত সংশোধনাগারে স্থান পান। এখানেই শুরু হয় এক ভিন্ন বন্দি জীবন। প্রতিদিন হাজিরা শেষ হলে বন্দীরা সংশোধনাগারের বাইরে যেতে পারেন, চাইলে উপার্জনমূলক কাজেও যুক্ত হতে পারেন। তবে সন্ধ্যার হাজিরার আগেই তাদের ফিরতে হয় ভিতরে। শাস্তির মাঝেও এমন মানবিকতার এক স্পর্শ আছে। বন্দী হয়েও তারা পান মুক্ত জীবনের এক ঝলক। তাই লালগোলা মুক্ত সংশোধনাগার শুধু একটি কারাগার নয়, এটি সংশোধন ও বিশ্বাসের বিরল দৃষ্টান্ত। এখানে এলে আপনি বুঝতে পারবেন না কে সাধারণ মানুষ আর কে কয়েদি।
একটা মুক্ত সংশোধনাগার, যেখানে সবাই প্রাণ খুলে বাঁচে। একটা যেন মনে হয় হোস্টেলের মধ্যে কিছু মানুষ একসাথে থাকলে যেমন লাগে ছাত্র জীবনে, অনেকটা যেন সেই রকমই একটা পরিবেশ ভেতরে ঢুকলাম, যে ছবি আপনাদের দেখাতে পারবো না আর ক্যামেরাবন্দিও করা সম্ভব নয়, কিন্তু একটা সুন্দর পরিবেশ দেখলাম এই রাজবাড়ির ভেতর বা মুক্ত সংশোধনাগারে। এটা গেস্ট হাউসটা তো। লালগোলা রাজবাড়ি ঘুরতে ঘুরতে আমরা এবার এসে পড়লাম রাজবাড়ির গেস্ট হাউস চত্বরে। এই রাজবাড়ির প্রাঙ্গণে একপাশে রয়েছে রানীকুঠি, যা সম্ভবত সেই সময় ছিল অন্দরমহল, যদিও তা আজ প্রায় নয়, সম্পূর্ণই ধ্বংসপ্রাপ্ত। আমরা ঘুরতে শুরু করলাম রাজবাড়ি প্রাঙ্গণ এবং গেস্ট হাউস সংলগ্ন এলাকা। বহুদিনের একটা ইচ্ছে ছিল যে লালগোলা রাজবাড়ি দেখতে যাব, সেই ইচ্ছেটা আজ আমার পূর্ণ হলো। আসুন ঘুরে দেখি রাজবাড়ির অন্দরমহল। রাজবাড়ি ঠিক আমরা দেখতে পাবো না, রাজবাড়ির পাশে যে গেস্ট হাউস রয়েছে যা অনেকটাই রাজবাড়ির ধাঁচে তৈরি, সেই জায়গাটা আজকে আমরা চলুন ঘুরে দেখি। আসুন বন্ধুরা, এই ঘুরতে ঘুরতেই আমরা চলে যাই সেই ইতিহাসের পাতায়। একসময় গভীর বন আর নদী ঘেরা এক নির্জন জনপদ, আজ তা ইতিহাসের পাতায় গৌরবময় নাম লালগোলা। মুর্শিদাবাদ জেলার উত্তর সীমান্তে অবস্থিত, পশ্চিমে ভাগীরথী, উত্তরে পদ্মা, পূর্বে ভৈরব নদ আর পদ্মার ওপারে বাংলাদেশ রাজশাহী। নদীই ছিল লালগোলার জীবন রেখা, আর নদীই গড়ে তুলেছিল তার ইতিহাস। আজ যে লালগোলাকে আমরা দেখি তা একসময় ছিল ঘন অরণ্যে ঢাকা এক দুর্গম অঞ্চল। 1700 শতকের প্রথম দিকে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার পার্সি গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়েন মহিমাচরণ রায়। পদ্মার তীরে রাজশাহী জেলার সুন্দরপুর গ্রামে তিনি গড়ে তোলেন নতুন বসতি। কিন্তু নদীর ভাঙন থেমে থাকে না। পদ্মার ভয়াল ভাঙনে মহিমাচরণের দুই পুত্র দলেল রায় ও রাজনাথ রায় বাধ্য হন নতুন ঠিকানার খোঁজে। তারা এসে পৌঁছান কলকলি নদীর তীরে। গভীর জঙ্গল কেটে পরিশ্রম আর সাহসে গড়ে ওঠে নতুন জনপদ, নাম রাখা হয় শ্রীমন্তপুর। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই নদীর তীরে, সেই কলকলি নদী যা আজ প্রায় শুকিয়ে গেছে। নদী বললে হয়তো চমকে উঠবেন, দেখে যেন মনে হয় কোনো দিঘি, আর দিঘি তার জলই বা কোথায়। একসময়কার নদী হয়ে গেছে দিঘি, আর এখন যেন খেলার মাঠ। জল টল আছে না শুকনো? এটা কি জলের উপরে ঢাকা পড়ে গেছে? এইটা জল থাকে না, এটা বৃষ্টির জল। আগে পদ্মার একটা লিংক ছিল, ক্যানেল ছিল। না, এখন যেটা দেখছি এটা মাটি তো। হ্যাঁ হ্যাঁ, না, আমি বললাম উপরে শ্যাওলা পড়েছে বা কিছু। না না, শ্যাওলাই আছে। তলে জল আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে জলটা। এখানকার সম্পর্কে যেটা জানা যায় যে এই 1793-এর পর জমিদারি, লর্ড কর্নওয়ালিসের জমিদারি প্রাপ্তির পরই এই রাজবংশের প্রতিষ্ঠা হয় এবং দালেল রায় করেন। আগে বাংলাদেশে গোদাগাড়িতে ছিল, তারপর এখানে এসছেন এবং এই বংশের সুপ্রসিদ্ধ রাজা হিসাবে এবং দানশীল রাজা হিসাবে যিনি প্রতিষ্ঠিত যোগেন্দ্র নারায়ণ রায়, তার কথাই সব মানুষ এবং সকলের কাছে অগ্রগণ্য। তার বর্তমানে এই রাজবাড়ি কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, বা এই গেস্ট হাউস রক্ষণাবেক্ষণের কোনো পদক্ষেপ কিছু পরিকল্পনা আছে? মুক্ত কারাগার হিসাবে এখানে এই রাজবাড়িটা মুক্ত কারাগার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনেন্স এগুলো সংশোধনাগারের পক্ষ থেকে করা হয় সমস্তটাই। হ্যাঁ। এই গেস্ট হাউসের ভেতর যা কিছু মানে যেটুকু মেনটেনেন্স, হ্যাঁ সমস্ত মুক্ত কারাগারে যারা আছেন তারাই করে। আচ্ছা, রাজবাড়ির গেস্ট হাউসটাই এত বড়, আর রাজবাড়ি সেটা এখন মুক্ত জেল, যার ফলে তার অভ্যন্তর আপনাদের দেখানো সম্ভব না। বাইরে থেকে তার বিশাল আকার আপনাদের অবশ্যই দেখাচ্ছি। চলুন বন্ধুরা, আবার ফিরে যাই সেই ইতিহাসের পাতায়। 1740 সালের দিকে দলেল রায় মুর্শিদাবাদ নবাবদের জিলাদার নিযুক্ত হন। একই সাথে তিনি ছিলেন রানী ভবানীর এস্টেটের সৈন্যবাহিনীর সেনাপতি। ক্ষমতার সঙ্গে আসে সম্পদ, নীল, রেশম ও ধানের ব্যবসা, বহু গোলা অর্থাৎ গুদাম নির্মাণ। লোকমুখে বলা হতে থাকে লাল রায়ের গোলা। এই নামই ধীরে ধীরে বদলে যায় লালগোলা। দলেল রায় ছিলেন অপুত্র। তার মৃত্যুর পর জমিদারি আসে ভাইয়ের পুত্র নীলকণ্ঠ রায়ের হাতে। নবাব দরবার থেকে তিনি লাভ করেন রাও উপাধি।
এরপর একে একে লালগোলার জমিদার হন রাও আত্মনারায়ণ রায়। তিনি ছিলেন একজন দক্ষ ও সুশাসক। আত্মনারায়ণের মৃত্যুর পর লালগোলার ইতিহাসে আবির্ভাব ঘটে এক গুরুত্বপূর্ণ চরিত্রের, রাও রামশঙ্কর রায়। ইতিহাস তাকেই মনে রেখেছে লালগোলার প্রকৃত রূপকার হিসেবে। 1800 সালের কাছাকাছি সময়ে প্রভূত অর্থ ব্যয়ে তিনি নির্মাণ করেন লালগোলার রাজভবন। রাজকীয় স্থাপত্য, বিস্তীর্ণ প্রাঙ্গণ আর চারপাশ জুড়ে ধর্মীয় আবহ। তিনি গড়ে তোলেন রঘুনাথ মন্দির, কালী মন্দির, নাট মন্দির, জগদ্ধাত্রী মন্দির, বিষ্ণু ও লক্ষ্মী মন্দির, লালগোলা বাজার, সুদর্শনগঞ্জ তাঁরই প্রতিষ্ঠা। 1823 সালের দিকে তিনি চালু করেন লালগোলার ঐতিহ্যবাহী রথের মেলা। দূর দূরান্ত থেকে মানুষ আসত, মেলা বসত, সার্কাস, বেচাকেনা, উৎসব গম গম করত লালগোলা। রাও রামশঙ্কর রায় ছিলেন অত্যন্ত ধার্মিক ও দানশীল। দেবসেবা, রাজগুরু পরিবার, দেবোত্তর সম্পত্তিতে তিনি মুক্ত হস্তে দান করতেন। তাঁর মৃত্যুর পর রাজা হন রাও মহেশ নারায়ণ রায়। তিনি লালগোলা ও ভগবানগোলায় বহু জনহিতকর কাজ করেন। নিঃসন্তান অবস্থায় তিনি দত্তক নেন উত্তরপ্রদেশের রামচরিত রায়কে। ইতিহাস তাকে চেনে দানবীর রাজা যোগীন্দ্র নারায়ণ রায় হিসেবে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য, দরিদ্র সেবা, ধর্ম ও মন্দির নির্মাণে তিনি ছিলেন অগ্রদূত। তিনি লাভ করেন রাজা, মহারাজা, স্যার, নাইট, সিআইই সব বহু উপাধি। কি বিশাল, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, বাইরে থেকে বোঝবার উপায় নেই যে ভেতরটা এত বড়। কত কর্মকাণ্ডই না হয়েছে একটা সময়, আজ থেকে 200-250 বছর আগে। তারপর সংক্ষিপ্ত রাজত্ব। হেমন্ত নারায়ণ রায় শেষে সিংহাসনে বসেন কুমার বাহাদুর ধীরেন্দ্র নারায়ণ রায়, লালগোলার শেষ রাজা। চারিদিকে ঝোপে জঙ্গলে পুরো ভর্তি হয়ে আছে। রাজবাড়ির যে আনাচে কানাচে যে ভেতরের যে অংশগুলো রয়েছে সেই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এবার ঢুকবো ভেতরে। বর্ষাকালে হয়তো এখানে আসা সম্ভব না। বিশাল তো, হ্যাঁ ধারণার বাইরে। কোথায় আমরা নসিপুর রাজ প্যালেস ঢুকেছি, ভেতরে কতটুকু দেখেছি সেই। বিশাল কর্মকাণ্ড। যদিও এখানে এটা হয়তো কোনো অফিস বাড়ি, অফিস কমপ্লেক্স ছিল ওনাদের, কিন্তু বিশাল ব্যাপার। যত দেখছি তত অবাক হচ্ছি। ধারণার বাইরে ছিল না, আমার বাইরে থেকে বোঝা যায় না যে ভেতরে এত কিছু আছে। দেখি ঠাকুর হচ্ছিল সম্ভবত এখনো মূর্তি ঝুলছে ঠাকুরের। তবে এই ঘোড়ার পিছনে লালগোলার মুক্ত জেলের আধিকারিক সমরেশ দে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানায়। তিনি না থাকলে হয়তো এই আনাচে কানাচে ঘোড়াটা প্রায় অসম্ভবই ছিল। এই ঘরগুলো কি ব্যবহার হতো? মানে কিছুদিন আগেও এখনো মশারি টাঙানো রয়েছে, এখনো মশারি টাঙানো রয়েছে। উনি মনে হয় পুজো টুজো করতেন কিছু। বিরাট কিছু ছিল। আকারের দিক থেকে যা দেখছি, যতটা এরিয়া জুড়ে আছে এরকম জমি কিন্তু আমি দেখিনি। মানে ওই রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এইটা ধারণা করা যাবে না। সত্যজিৎ রায় এটাকে পেলে লুফে নিতেন। আপনারা দেখছেন ঝোপে জঙ্গলে রাজবাড়ির বিশাল একটা অংশ কিন্তু আজও আবৃত হয়ে রয়েছে। ভাবতে পারিনি মানে এরকম একটা দৃশ্য দেখব। সত্যি এত বড় জায়গা না, ভাবা যায় না, মানে মুর্শিদাবাদের পক্ষে এতটা এরিয়া নিয়ে আছে, কল্পনা করতে পারিনি আমরা। মানে পুরো এরিয়া যদি ভাবা যায় বিল্ডিংয়ের আকার কতটা বড়, নসিপুর রাজবাড়ি বা আশেপাশে যে জমিদার বাড়িগুলো আছে তাদের চেয়ে অনেক বড় এটা। একদম। ইভেন হিসেব করলে আমার মনে হয় হাজারদুয়ারির চেয়েও বড় হয়ে যেতে পারে। কিন্তু সবটা চাপা পড়ে রয়েছে না? একদমই তাই। মানে ইতিহাস এখানে ইতিহাস শৃঙ্খলিত। একদমই তাই।
আরেকটা ব্যাপার যেটা বলছি, মানে এদের দানের পরিমাণটা কিন্তু প্রচুর। বিহারে ভূমিকম্প হয়েছে, এখান সেখানেও থেকেও? উনি দান এখান করেছেন, থেকেও দান যাচ্ছে, সেখান থেকে দান যাচ্ছেন। মানে এতটা মানবিক উনি ছিলেন, ভাবা যায় না। সেটাই। আরেকটা গল্প আছে এখানকার, খুব ভালো গল্প। সেটা হচ্ছে পয়সা বিলি করা। হ্যাঁ, আচ্ছা, কীরকম? উনি বিভিন্ন অকেশনে এক জায়গায় স্তূপ করে থাকা কয়েন নিয়ে বসতেন। আচ্ছা, বাচ্চাদেরকে 25 পয়সা দিতেন এবং বড়দেরকে আধুলি করে দিতেন, প্রত্যেকটা মানুষকে যতজন আসতো সেখানে। প্লাস খাবার দাবারের জন্য 1 কিলো করে চাল দিতেন প্রত্যেককে। এরকম প্রচুর দান ধ্যানের ওনার উল্লেখ করা আছে। মানে এতটা দানবীর, কিন্তু সেভাবে প্রচারের আলোয় কখনো আসেনি। এই রাজবাড়ির সাথেই জুড়ে আছে বহু ছোট ছোট ঘটনা, যা মানুষের কাছে আজও অজ্ঞাত হয়ে রয়েছে। তো এই পরিবারে অনেক মহান কাজ আছে। এনারা হসপিটাল তৈরি করতে, হসপিটালে রোগীদের থাকার জন্য ব্যবস্থা করা, তৈরি করতে ব্যবস্থা করা, তাছাড়া ভূমিকম্পে দান করেছেন, লাইব্রেরি তৈরি করেছেন, অনেক স্কুল তৈরি করেছেন। তো সেরকম একটা ঘটনা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিতও জানতে পারি। তখন উনি শান্তিনিকেতন থাকতেন, সেই অবস্থাতে প্রচণ্ড গরমে ওখানকার একটা স্কুলের বাচ্চার খুব কষ্ট পাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে রামচন্দ্র ত্রিবেদীর সাথে কথা বলে এখানকার যে রাজ পরিবার আছে, যোগীন্দ্র নারায়ণবাবু, উনি সেই শান্তিনিকেতনে একটা জলাশয় বা পুকুরের মতো একটা জলাশয় বড় জায়গা তৈরি করে দিয়েছিলেন। এবং এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের প্রতি কৃতজ্ঞ ছিলেন। এবং সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় রামচন্দ্র ত্রিবেদীর কাছে এখানকার রাজবাড়ির যে রাজা যোগীন্দ্র নারায়ণবাবু, ওনার একটা ছবি চেয়ে পাঠিয়েছিলেন। তো সেইটা কিন্তু আমরা এখনও চিঠিতে পেয়ে থাকি। বন্ধুরা, আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি আনন্দমঠ উপন্যাসটিও বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক মাইল ফলক। এই উপন্যাসে সংযোজিত হয়েছে বন্দে মাতরম সঙ্গীত, যা উপন্যাস রচনার বেশ কিছু আগে রচিত হয়েছিল। 1874 সালের জানুয়ারি মাসের শেষ থেকে 4 মে পর্যন্ত দীর্ঘ ছুটি নিয়ে বঙ্কিমচন্দ্র প্রায় 2 মাসেরও বেশি সময় অতিথি হিসেবে অবস্থান করেন লালগোলার এই গেস্ট হাউসে। এই সময় তিনি নানা সাধু সন্ন্যাসীর সংস্পর্শে আসেন এবং তাদের আধ্যাত্মিক জীবনযাপন তাকে গভীরভাবে প্রভাবিত করে। সেই আধ্যাত্মিক অভিজ্ঞতা ও ভাবজগৎ থেকেই তাঁর মনে জন্ম নেয় মাতৃভূমিকে দেবী মূর্তি রূপে কল্পনা করার এক গভীর অনুপ্রেরণা, যার প্রকাশ ঘটে বন্দে মাতরম সঙ্গীতে। পরবর্তীকালে তিনি যখন আনন্দমঠ উপন্যাস রচনা করেন, তখন তার পটভূমি হিসেবে বেছে নেন লালগোলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এনারা কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের অনেকটা শেল্টার দিত। প্রথম দিকে বলা হয় যে এনারা সিপাহী বিদ্রোহের সময় কিছুটা হয়তো ইংরেজদের হয়ে কাজ করেছিলেন, কিন্তু ভেতরে ভেতরে এটাও দেখা যায় যে এই পরিবার স্বাধীনতা সংগ্রামীদের অনেক সুবিধা পাইয়ে দিয়েছেন। এবং এই যে অতিথিশালা যেখানে আমরা আছি, এখানেও অনেক বিপ্লবীর পা পড়েছিল, তারা অনেকে গোপন কার্যকলাপ এখান থেকে চালাতেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম লালগোলার লক্ষ্মী জনার্দন মন্দিরের কাছে। এই মন্দিরটি কয়েক বছর আগেও অত্যন্ত দুরবস্থা বা খারাপ অবস্থায় ছিল, কিন্তু তাকে সংরক্ষণ করে অত্যন্ত সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে। যোগীন্দ্র নারায়ণ রায় ইনাদের 2-3 পিঁড়ি ছিল, মানে সন্তান তাদের হতেন না। তো ইনাদের বেনারসেও সম্পর্ক আছে এবং ওখানেও বাড়িঘর এখনও আছে, এখানেও লালগোলাতেও ছিল। তো লালগোলার ইনি রাজা। তো ওনাদের মানে উত্তরপ্রদেশ বালিয়া ডিস্ট্রিক্ট, তো ওখানটাতে ওনাদের বাড়িঘর ছিল। তো বেনারসে ইনারা থাকতেন। তো বেনারসে মন্দির আছে, ওখানকার সত্যনারায়ণ মন্দির আছে। তো এখান থেকে গিয়েছিলেন। তো ওনাদের মানে 2-3 পিঁড়ি সন্তান হয়েছিলেন না। তো বলেছিলেন যে আমার যদি সন্তান হয়, পুত্র সন্তান হয়, তাহলে তোমাকে আমি এখানে নিয়ে এসে আমার এখানে এসে রাখবো। তো তারপরেই ওনার সন্তান হয়। তো তার সন্তান হওয়ার পরেই উনি এই মন্দিরটাকে প্রতিষ্ঠাতা করেন। দিয়ে ওনার মানে সন্তান হয়, একটা পুত্র হন, তিনি বীরেন রাজা ছিলেন। ওনার একটা বরাবর এক মানে সন্তান আছে উপেন্দ্র নারায়ণ রায়, উনি ভেঙে চুরে টেকেছিলেন, উনি ঠিক করলেন।
উনি এসেছিলেন, মাঝে এসেছিলেন, এই মানে রথের মধ্যে এসেছিলেন, ওই কিছুদিন আগেও আবার এসেছিলেন। কোথায় থাকেন? উনি কলকাতায়। কলকাতায় আছেন। কলকাতায় উনার যে নেই এখনও দেখার কাছে, সিনিও আছেন। উনার ছেলে মদন মোহন রায় ছিলেন মাস্টারমশাই, আমাদের হাই স্কুলের হেডমাস্টারমশাই। তো উনার ছেলে আছে, এখন বর্তমানে দায়িত্বতে আছে, সৌরভ রায়। উনি দেখছেন, উনারই মানে এখন দেখাশোনা দেখভাল যা করছে উনি করছে। বন্ধুরা, আমরা এবার এসে পৌঁছালাম লালগোলার কালীবাড়িতে। 1813 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দিরের ইতিহাসে জড়িয়ে আছে নদী ভাঙন, স্বপ্নাদেশ এবং এক আশ্চর্য মাতৃমুক্তির আগমনের কাহিনীতে। আজকের বাংলাদেশের অন্তর্গত দেবীনগর গ্রামে একসময় পূজিত হতো এক বিরল কালীমূর্তি। পরে পদ্মা নদীর ভাঙনে সেই গ্রাম বিলীন হয়ে যায়। মাতৃমূর্তির কাঠামো ভেসে এসে পৌঁছায় লালগোলা রাজবাড়ির ঘাটে। এর আগের রাতেই লালগোলার রাজা রাও রামশঙ্কর রায় স্বপ্নাদেশ পান মা কালী তার গৃহে প্রতিষ্ঠিত হতে চান। এরপর সাধক ও পুরোহিতদের উদ্যোগে তৈরি হয় এক অনন্য নিত্যরত মহাকালীর মূর্তি, যা সবরূপ শিবের উপর দণ্ডায়মান, দুই পাশে লক্ষ্মী ও সরস্বতী, সঙ্গে কামদেব, রতিদেব ও অন্যান্য দেবশক্তির সমাহার। এক বিরল রূপ আজও দর্শনার্থীদের যা বিস্মিত করে। এই মন্দিরের প্রভাব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ইতিহাসও গভীর। এখানে এসে অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রচলিত বিশ্বাস, এই মন্দিরের আবেশ থেকেই জন্ম নেয় তার অমর সৃষ্টি বন্দে মাতরম, যা তাঁর উপন্যাস আনন্দমঠে স্থান পায়। এই কালীবাড়িতে এসেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারতের কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখানে এসে পুজো দিতেন। এমনকি বিচারালয়ের উচ্চপদস্থ ব্যক্তিত্বরাও এখানে মাতৃশক্তিতে আস্থা রাখতেন। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি গুণেন্দ্র নারায়ণ রায় এবং এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রণেন্দ্র নারায়ণ রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে এই মন্দিরে এসে নাকি প্রণাম করে যেতেন। তবে সবচেয়ে অবাক লাগলো এই কালীমূর্তির রূপ দেখে। সাধারণভাবে আমরা যে কালীমূর্তি দর্শন করে থাকি বা যে প্রতিমা দর্শন করি, কিন্তু এই প্রতিমা সম্পূর্ণ ভিন্ন। কি আছে এর পেছনে রহস্য? আসুন বন্ধুরা শুনি সে কথা। কথিত আছে প্রতিষ্ঠার রাত্রে দেবীমা কোনো কারণে অসন্তুষ্ট হন এবং রাজাকে স্বপ্ন দেন তিনি মন্দির ত্যাগ করবেন। রাজা তখন ক্রোধবশত মায়ের মূর্তিকে পেছন থেকে লোহার শিকলে বেঁধে দেন। অনেকেরই অনুমান মাটির তৈরি প্রতিমা যাতে সামনে ঝুঁকে না পড়ে যায়, সেজন্যই হয়তো এই ব্যবস্থা। যাই হোক, আজও লালগোলা রাজ কালীবাড়ি শুধু একটি মন্দির নয়, এটি ইতিহাস, বিশ্বাস ও মাতৃশক্তির এক জীবন্ত প্রতীক। লালগোলার কালী মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির, লালগোলার শিব মন্দির বা লালগোলেশ্বর শিব মন্দির। আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম সেই মন্দিরের ভিতর। সামনেই রয়েছে একটি শিব মূর্তি। মন্দিরের ভেতরেই ছোট্ট ছোট্ট কক্ষ এবং প্রতিটি কক্ষেই রয়েছে শিবলিঙ্গ। বাইরে থেকে বোঝার উপায় নেই এই মন্দিরটি বিশাল আকারের। লালগোলার রাজবাড়ি ভ্রমণ আমাদের প্রায় শেষ হয়ে এলো। এখানকার আধিকারিক সমরেশ দে সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে লালগোলা রাজবাড়ি প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের সেই ইচ্ছেটা পূরণ না করে যায় কোথায়? তাই স্টেশনে এসেই আমরা রেল লাইনের শেষ দেখার জন্য এগিয়ে চললাম। আমরা এখন চলেছি ভারতের শেষ স্টেশন, যেটা মুর্শিদাবাদে এসে শেষ হচ্ছে। মুর্শিদাবাদের দিকে যে রেলের লাইনটা আসছে, সেখান থেকে যে শেষ জায়গা, সেই লালগোলাতে আমরা এসেছি এবং সেই রেল লাইনের উপর দিয়ে আমরা হাঁটছি, যেখান দিয়ে আর ট্রেন চলে না। এই যে আপনারা দেখছেন লাইন, এখানেই কিন্তু শেষ স্টপ লেখা আছে। এরপরে আছে পদ্মা নদী, তারপর বাংলাদেশ। অর্থাৎ আমরা বলতে পারি ভারতবর্ষের শেষ রেল স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। কী বলতে দেবো? দারুণ একটা অভিজ্ঞতা। এটা ভারতবর্ষের শেষ রেল স্টেশন বলতে পারি তো নাকি? এই দিকে মানে এই রুটে বাংলার বাংলার বা মুর্শিদাবাদে যে লাইনটা আছে বা বিভিন্ন রুটে বিভিন্ন বর্ডার লাইনে আছে। তো আমাদের মুর্শিদাবাদের দিক থেকে এটাই শেষ। একদম তাই, এটাই শেষ নাকি? তারপর এদিকে গেলে মাঠ দিয়ে তারপর নদী দূরে আছে। তো আপনারা দেখলেন, এই হচ্ছে
শেষ রেল স্টেশন লালগোলা, একটা ঐতিহাসিক জায়গা, বহু কিছু ইতিহাস এই লালগোলার সাথে জুড়ে। আজকে রবিবার, ছুটির দিন, আমি আর পরীক্ষিতবাবু এসেছিলাম। একটা ইচ্ছা ছিল বহুদিনের যে মুর্শিদাবাদের মানে শিয়ালদা লালগোলার যে শেষ স্টেশন যেটা আর লাইনটা কোথায় শেষ হচ্ছে সেটা দেখার। এরপর সোজা চলে গেলে আমরা হয়তো বাংলাদেশ পৌঁছে যেতে পারতাম, কিন্তু তার উপায় নেই। মাঝে আছে পদ্মা নদী, আগে লাইন ছিল কিনা তাও জানি না। কিন্তু ভালো লাগলো, আমরা কোনো একটা রুটের কোনো একটা লাইনের শেষ মাথায়, মানে দেশের শেষ, কিন্তু তারপর তো আর কিছু নেই। এরপর তো আমাদের বর্ডার পেরিয়ে ওদিকে বাংলাদেশ, মাঝে নদী অনেক কিছু আছে অবশ্যই, কিন্তু রেল স্টেশনের রেল শেষ স্টপেজ লালগোলাতে আমরা দাঁড়ালাম, আপনাদেরও দেখালাম। লাইন ওখানে স্টপ হয়ে গেছে।